আর শুরুতেই রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। পোষ্য কোটা বাতিল এবং শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। শিক্ষকদের লাঞ্ছনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে দুর্গাপূজার পর রাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। প্রতিনিধি শাহরিয়ার অন্তুর তথ্য ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাস আছেন বিস্তারিত রিপোর্টে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা শুরু করেছে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি। ফলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম, বন্ধ হয়ে পড়েছে ক্লাস ও পরীক্ষা। সোমবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেন শত শত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করে, দুদিনরা শিক্ষকরা আর অন্যান্য কাজ কি করবেন, কিভাবে করবেন? হলগুলোতে যে ঝঞ্ঝানি শুরু হয়েছে সেটি রাষ্ট্র নির্বাচনের জন্য কোনো সময় শান্ত পরিবেশ বজায় রাখবে না। এই কতিপয় ছাত্র যে ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এদিকে শাটডাউনের প্রভাব পড়েছে রাকসু নির্বাচনের প্রস্তুতিতেও। অংশগ্রহণকারী ছাত্রদল সহ 6টি প্যানেলের প্রার্থীরা জানায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি চলে গেছেন, যার ফলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা এখন প্রায় অসম্ভব। বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। রাকসু যদি পিছিয়ে দেয়, তাদের যে পোষ্য কোটা যারা ফিরায় আনতে চায় তাদের স্বার্থ উদ্ধার করা হবে। এজন্য রাকসু যথাসময়ে বাস্তবায়ন করে পোষ্য কোটাকে বিলোপ করা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেটের একটা উপযোগী ম্যান্ডেট হবে। পরবর্তীতে প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। এতে নির্বাচন পেছানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষক লাঞ্ছনার বিচার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করলে অনেক ভোটার নেই, সেই দাবি তারা বলে গেছে। সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, সে বিষয়ে তারা এটা পিছানোর জন্য অনুরোধ করেছে তাদের স্মারকলিপিতে। পরিস্থিতি পর্যালোচনায় আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসবে রাকসু নির্বাচন কমিশন। বৈঠক থেকে রাকসু নির্বাচন পেছানো বা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় দেখা গেছে জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস রয়েছে। নির্বাচন কমিশন বলছে এটি চূড়ান্ত নয়। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রাথমিকভাবে বাতিল হওয়ার প্রার্থীরা নিজেরাও প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে। আর এর আগে কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করে, তার মধ্যে জমা দেয় 931 জন। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনের দানা বাঁধছে বরিশালের সরকারি কলেজগুলোতে। দফায় দফায় কর্মসূচি দিচ্ছে বিএম কলেজ ও হাতেম আলী কলেজে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জোর দিয়ে চাইছে বাকসু নির্বাচন। কয়েক সপ্তাহ ধরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়, এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যেহেতু আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা যেহেতু মাঠে নেমেছি, কলেজের বিভিন্ন সংস্কারের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা চাই যে আমাদের খুব তাড়াতাড়ি যেন এই বাকসু নির্বাচনটা দিয়ে দেয়। এই প্রতিষ্ঠান থেকে নেতৃত্ব উঠে আসবে যারা হচ্ছে আগামী দিনে বাংলাদেশের হাল ধর। প্রত্যেকটা ছাত্র সংগঠনের বাকসু নির্বাচন চাওয়ার মূল পিছনে কারণ হলো একটা যোগ্য নেতৃত্ব তৈরি হোক। শিক্ষার্থীর অধিকার আদায়ের লক্ষ্যে বাকসু নির্বাচনটি দরকার।
বেতন বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করে। রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। ভোর থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে তারা কর্মবিরতি পালন করায় বন্ধ হয়ে যায় বাস চলাচল। একটি কোম্পানি ছাড়া সবার বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থায় ঢাকা অভিমুখে রওনা হচ্ছে। শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী ঢাকা রুটে স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1100 থেকে 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা করে পান। তাদের দাবি, প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে 2000 টাকা হতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এই ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্মের লোকজন মিলে উৎসব করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা 24 ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড, মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মৌলভীবাজারের সহস্রাধিক মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। সাথে চলছে প্যান্ডেল তৈরির কাজ। আয়োজকরা ব্যস্ত ভিন্ন মাত্রার নন্দিত আয়োজন দিতে। আর পূজাকে সামনে রেখে এখন থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে পুলিশ প্রশাসন। প্রতিনিধি সঞ্জয় কুমার দের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি। মূর্তি কারিগররা কোথাও করছেন মাটির কাজ, আবার কোথাও প্রতিমায় রং দিচ্ছেন। পূজার্চনা ছাড়াও অধিকাংশ মণ্ডপে করা হচ্ছে ভিন্ন মাত্রার আয়োজন, যা পূজার আনন্দকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। আর প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলে 1001টি মণ্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আমরা 12টা মূর্তি তৈরি করেছি। কিছুদিনের ভিতরে আমরা মূর্তি দিয়ে দেবো, চেষ্টা চলতে আছে। রিমো কাজ শেষ হয়ে গেছে, এখন বাকি কাজগুলো আমরা পূজার আগেই শেষ হইনি। গেট, লাইটিং, এরপরে মণ্ডপ, প্যান্ডেল, এগুলা সাজসজ্জার কাজ চলতেছে। জেলার কুলাউড়া, শিববাড়ি, রাজনগরের পাঁচগাঁও, মৌলভীবাজার সদরের ত্রিনয়নী, আবাহন, শ্রীমঙ্গলের শাপলাবাগ, লালবাগ, মাঝেরগাঁও ও নবদুর্গা, এই বৃহৎ 8টি পূজা মণ্ডপে এবছরও প্রচুর লোক সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে এই সুন্দর অনুষ্ঠানটি আমরা উদযাপন করার জন্য উন্মুখ হয়ে আছি। মন্দিরের ডিজাইনটা থাকবে কলকাতার দক্ষিণেশ্বরের আদলে। আমরা আশা করছি যে এবছর প্রচুর দর্শনার্থীর সমাগম হবে আমাদের লালবাগে। সবার সহযোগিতায় এবারও সুন্দরভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা। পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের একই আশাবাদ ব্যক্ত করলেন পুলিশ সুপার। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এইবারও আমরা শান্তিপূর্ণ এবং সুন্দর একটি সার্বজনীন দুর্গা উৎসব পালন করতে পারবো। আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদের মধ্যে যে সম্পর্ক আছে, যে সম্প্রীতি আছে, সেটা আরো বেশি সুদৃঢ় হোক, আরো পূজাটাকে ভালোভাবে উদযাপন করতে যাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে 1 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুনে আদেশ প্রদান করেন। এই আদালতের পিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের সুলতান মাহমুদ গত 2020 সালে আগস্ট মাসে বিভিন্নভাবে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মারুফা খাতুনকে বিবাদী শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাদী মামলা দায়ের করেন।
মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়ে যায়, আবার বাসায় নিয়ে যাওয়া হলেও সেগুলোতে সই হয় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। দুপুরে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। মেয়র আরও বলেন, পরিচ্ছন্ন নগরী নিশ্চিতে ময়লা আবর্জনা সংগ্রহের যন্ত্রপাতি কেনার গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধান উপদেষ্টাকে জানালেও কোনো ফলাফল আসেনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাষ্ট্র ব্যর্থ হলো যে আমাকে আমার শহরকে ক্লিন করার জন্য, যেখানে আমি বলছি জলাবদ্ধতা একটা মেজর প্রবলেম, আমি এই ওয়াটার লগিং প্রবলেম সলভ করতে চাই, বাট আমি আমার যে অ্যাডভাইজারকে এখানে পাঠানো হলো ফাজল কবির, I talked with him several times, I requested him several times, finally he said, first of all, waterlogging problem solved, then after you will get this. I would say, let's follow the process of allocating funds. Do not be frustrated, do not be worried about. Having the resource we have to optimize the existing resources and utilize it. But definitely, I will advocate for you, and I will try to convince the respective advisor for Ministry of Local Governments and other necessary organizations so that Chittagong gets the fund. Personally, I will try my best to do. বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসচ্ছল সাংবাদিকদের 2,90,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি বলেন, গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে এখন অবাধ স্বাধীনতা ভোগ করছেন। সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে দুর্নীতি সহ নানা কারণে বেকারত্বের হার 20% থেকে এখন 28% দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। সকালে সাভার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের 16তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। এ সময় আরও বলেন, বাংলাদেশে বেকারত্বের অনেকগুলো কারণ রয়েছে, বিভিন্ন ধরনের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতি সহ নানা কারণ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকারত্ব দূরীকরণে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ৭০টি ট্রেনিং সেন্টার আছে সারা দেশব্যাপী। আমরা এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রায় ৮৩টি ট্রেডে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এর কয়েকটি উদ্দেশ্য, একটি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা, তারা যেন একজন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মীরা বাইরে যায়, তারা যেন একজন দক্ষ কর্মী, স্কিল লেবার হিসেবে বাইরে যেতে পারে। মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে 60 বছর বয়সী এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, 2 মেয়েকে বিয়ে দেয়, তারা থাকেন শ্বশুরবাড়ি, আর একমাত্র ছেলের চাকরির সুবিধায় রাজধানী ঢাকায় বসবাস করেন তিনি। স্বামীর মৃত্যুর পর নিজ বাড়িতে একাই থাকতেন 60 বছর বয়সী বৃদ্ধা রেনু বেগম। পুলিশের ধারণা, চুরি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধা বিষয়টি দেখায় গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। গাইবান্ধা জেলা কারাগারে আবু বকর সিদ্দিক মুন্না নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আবু বকর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের 2 তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। রবিবার রাত 12টায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিলেট নগরী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে আজ থেকে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি। সকাল 8টা থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ অটোরিকশা আটক করে ড্যাম্পিংয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় গণমাধ্যমের সাথে আলাপকালে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, তিনি একটি নিরাপদ নগরী গড়তে চান। অবৈধ যানবাহনগুলো নগর থেকে সরিয়ে নিতে তিনি সময় দিয়েছিলেন। গতকাল নগরীতে মাইকিংও করিয়েছেন। আজকে সকাল থেকে অবৈধ সিএনজি অটোরিকশা
রিকশা, ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। যে আমি একটা নিরাপদ নগরী করতে চাই, এই নিরাপদ নগরী করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত দেব। হকার উচ্ছেদের বিষয়ে এখন আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়নি। আমাদের হকারদের জন্য ঈদগাহের যে লালদিঘির মাঠে, লালদিঘির পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা, সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযানে নামবো। ব্রাহ্মণবাড়িয়া সরকারি ভর্তুকির সার অনুমোদন ছাড়া বিক্রয় এবং নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রয়ের অভিযোগে 2 সার ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের জগৎ বাজারে অভিযান চালিয়ে মেসার্স সাইফুল ইসলামকে 30,000 ও মেসার্স রুহুল আমিন ভুইয়াকে 20,000 টাকা জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে এসব অভিযান চালানো হয়। বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল, মিটার, ফুচকা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানে জব্দ হওয়া মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে 1,43,85,500 টাকা। চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের হাইট মারা পাহাড়ি এলাকা থেকে 6 পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে চন্দনাইশ আর্মি ক্যাম্পের সদস্যরা সন্ত্রাসীদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 1 নলা বন্দুক, 3টি দেশীয় অস্ত্র, একটি ধারালো চাকু, বারুদ ভর্তি 12টি প্যাকেট, 3টি গুলি এবং 30 রাউন্ড সিসার গুলি। আটক হওয়া সন্ত্রাসীরা সবাই বান্দরবান জেলার চিনিদুলু পাড়ার বাসিন্দা। তাদের নাম মংচালু, মনুচিং, লুফুম, লুসাইম, চাইসাও এবং চাচিং প্রুমারমা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে মারধর ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্না, নির্যাতিত সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী সহ আরও অনেকে। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানান বক্তারা। দাবি জানাচ্ছি এবং সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এর সঙ্গে জড়িত তাদেরকে অনতিবিলম্বে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এই দালালদের দৌরাত্ম্য তৈরি করছে, তাদের জন্য, তাদের সহ সবার আমি বিচার দাবি করছি। প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী বাদল ভাইয়ের ওপর যে নির্মমভাবে তাকে তুলে নিয়ে আঘাত করা হয়েছে, মব সৃষ্টি করে তার উপর যে নির্যাতন করা হয়েছে, সেই রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী এই কর্মকর্তা উম্মে ফাতেমার আমরা তার চরম শাস্তি যাচ্ছি। মাদারীপুরের কালকিনিতে শেখ লুৎফর রহমান সেতুর বাতি দীর্ঘদিন ধরে অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চরম অনিয়ম ও দুর্নীতির কারণে অল্প দিনের মধ্যে তা নষ্ট হয়ে সন্ধ্যার পর নেমে এসেছে অন্ধকার। এতে রাতের বেলায় মাদকদ্রব্য সেবন, চুরি, ছিনতাই সহ ঘটছে নানা দুর্ঘটনাও। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। মাদারীপুরের কালকিনি উপজেলার খাসিরহাট জিসি সড়কের আরিয়াল খান নদের উপর 2018 সালে 84 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় 686 মিটার দীর্ঘ শেখ লুৎফর রহমান সেতু। আলোকসজ্জার জন্য 76টি সোলার বাতি স্থাপন করায় দৃষ্টিনন্দন সেতুটিতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। দীর্ঘদিন ধরে সংস্কার না থাকা এবং বাজেট পরবর্তী সংস্কার কাজে চরম অনিয়ম ও দুর্নীতির দরুন নিম্নমানের লাইট স্থাপনে অল্প দিনের মধ্যেই তা নষ্ট হয়ে সন্ধ্যার পর নেমে আসে অন্ধকার, ফলে চরম ভোগান্তিতে স্থানীয়রা। অভিযোগ স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে এখানে যে লাইটগুলি আছে এগুলো মাঝে মাঝে দেখা যায় অনেক লাইট জ্বলে না। এখানে যারা লাইট লাগাইছে আপনার এখানে দুর্নীতির একটা আভাস এরকম আমরা শুনছি যে এখানে দুর্নীতি হয়েছে লাইটের ব্যাপারে। যে লাইট দেওয়ার কথা ছিল সেই লাইট দেওয়া হয় না। রাত নেমে এলেই চলে মাদকদ্রব্য সেবন, চুরি, ছিনতাই সহ নানা উপকর্ম, দুর্ঘটনার শিকার পথচারীরা। ঘটেছে ইত্তেজিং নারী হেনস্থার মতো ঘটনাও। আমরা তো ঘুরতে আসছিলাম খাসিরহাট ব্রিজে ফ্যামিলি নিয়ে, এখন এই বাতি না থাকার কারণে
সমস্যা, এত রিক্সের ভিতরে থাকা কি সম্ভব? তাড়াতাড়ি চলে যেতে। বাতি না থাকার কারণে সন্ধ্যার পর দেখা যায় কিছু কিছু বখাটে ছেলে পেলে এখানে মোবাইল ছিনতাই, তারপর বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে অনিয়ম এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয়ে যদি কোনো অনিয়ম থেকে থাকে তাহলে আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেতু সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈদ্যুতিক লাইট পুনঃস্থাপন করে জনসাধারণের দুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজার হতে 60 নল পর্যন্ত মেঘনা নদীকে সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, গত 3 মাসে 59টি বাল্কহেড ও 9টি ড্রেজার আটক করে 68টি নিয়মিত মামলা দায়ের করা সহ 148 জনকে আটক করতে সক্ষম হয়। জনস্বার্থে নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। যশোরের রাজারহাটে পুলিশ পরিচয় স্বর্ণ ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঢাকা ও যশোরের কোতোয়ালি মডেল থানা এবং জেলা গোয়েন্দা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। রোববার এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুইয়া। তিনি জানান, গত 14 জুলাই সকালে যশোরের রাজারহাট রেল ক্রসিংয়ে দুর্বৃত্তরা পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেট কার থামায়। এরপর তারা সুধীর কুমার দাসের চালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাদের কাছ থেকে স্বর্ণ, নগদ টাকা এবং 4টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে ভুক্তভোগী। শরীয়তপুরের গোসাইরহাটে 15 পিস ইয়াবা সহ জানে আলম মঞ্জু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার ইদিলপুর ইউনিয়নের জুসুরগাঁও বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও গোসাইরহাট থানায় মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক সজিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানে আলমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা 25 উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। ঐতিহ্যবাহী ধামরাই প্রেস ক্লাবের 7ম দ্বিবার্ষিক নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ধামরাই প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার SM হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হুমায়ুন কবির ও সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আমিনুর রহমান সহ ধামরাই প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজের কতিপয় ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ধর্ম বিশ্বাসকে উত্তেজিত করে নোংরা রাজনীতি করে। এসব চক্রান্তকারীরা প্রকৃত অর্থে মসজিদ, মন্দির ও গির্জাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে 6টি উপজেলা কমিটি হস্তান্তর উপলক্ষে মুক্তিযোদ্ধার সমাবেশ হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৌরতলা সৈয়দ বাড়িতে উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমরানুর রেজা। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইম খান সহ আরও অনেকে। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় তিনি বলেন, পেপার রাত্রের একটি গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। এখন এই মাধ্যমটি সাধারণ মানুষের আস্থা অর্জনে শীর্ষস্থানে রয়েছে। তিনি সাধারণ মানুষের কাছে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে সংবাদ আপনাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে জেলা প্রশাসক বেতার কেন্দ্রের অনুষ্ঠান শাখা ও বার্তা বিভাগ ঘুরে দেখেন এবং বেতার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
কলাপাড়া স্কুল শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। দুপুরে বালিয়াতলী শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মিতু, সুমাইয়া, ৮ম শ্রেণীর রায়হান, ১০ম শ্রেণীর নদী, শাকিল ও শিক্ষক গোলাম মোস্তফা জাকারিয়া বক্তব্য প্রদান করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের নামে অনুদানের টাকা আত্মসাৎ পৈতৃক জমি বিদ্যালয়ের মাঠ বানিয়ে দখলের চেষ্টা এবং আদিবাসী সাঁওতাল নেতা আতাউর রহমান সাবুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমির উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সহসভাপতি আজমল হোসেন মণ্ডল, প্রচার সম্পাদক আতাউর রহমান সাবু, উপদেষ্টা নুরুল ইসলাম হাজি, সদস্য আইনুল ইসলাম ভিক্ষু, সদস্য আব্দুল মোতালেব সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং ফার্স্ট লেডি আফিয়া কনক। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল লায়ন ফেরদৌস, লায়ন শাহিন আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে স্বর্ণ তুলে দেন লায়ন সাইফুল ইসলাম সোহেল। সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় এবং উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভাটি অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার 11 ইউনিয়নের 106টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও প্রতিটি মণ্ডপের পূজা উদযাপন কমিটির প্রতিনিধির কাছে দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে বরাদ্দকৃত 53 টন চালের ডিও হস্তান্তর এবং ইউনিয়ন পরিষদগুলোর জনপ্রতিনিধিদের সাথে সভায় পূজা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় বিস্তারিত আলোচনা করা হয়। মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের সূচনা হয়। এই বিশেষ দিনটি সনাতনী সম্প্রদায় নানা পূজা অর্চনা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করে। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মহা শ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস বিশু। প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদীপক কুমার পালিত। দণ্ডি পরিক্রমা পরিচালনা করেন অধ্যাপক জয়প্রকাশ দে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের আয়োজনে 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সকালে চৌহালি সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব আব্দুল সালাম। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইন্ডিয়াতে লতা মঙ্গেশকর আছে, আমাদের তো শুধু নাটোরে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফাইনাল টুর্নামেন্টের খেলা। রবিবার নাটোর আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আসাম্মা শাহিন। পরে নাটোর সদর উপজেলা পরিষদ ও বড়াই গ্রাম উপজেলা পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কারের টাকা তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহিন। চট্টগ্রামে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। নগরীর ফয়েজ লেক টার্ফ মাঠে রাতের আলোয় জমজমাটে খেলায় মুখোমুখি হয় মিউজিশিয়ানস স্পোর্টস ক্লাব এবং হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের দল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিহাব মালেক। বিশেষ অতিথি ছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা সোলস ব্যান্ডের বেস গিটারিস্ট তারিম হাসান এবং হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোর্শেদ আলম শিপন সহ আরও অনেকে।